আচ্ছা, একজন আমাকে স্লাইড, সাউন্ড, পয়েন্টার এই বিষয়গুলো কনফার্ম করো। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো গতদিন আমরা এখানে ছিলাম, ফ্লাশ ডিস্টিলেশনের লাস্ট যে টপিকস ছিল সেটা হচ্ছে একটা ফ্লাশ ড্রাম এক্সিস্ট করছে। হ্যাঁ, এখন এটাকে তুমি তোমার যে কেমিক্যাল সিস্টেম, হ্যাঁ, যাকে তুমি সেপারেট করতে চাচ্ছ তার জন্য এটাকে ব্যবহার করতে পারবা কিনা। তো এটা আমরা আলোচনা করেছি, তারপর আমি জাস্ট একটু বলে নিচ্ছি এটা। সো ধরো একটা ড্রাম এক্সিস্ট করে, অর্থাৎ এটা তো অলরেডি ডিজাইন করে তারপরে কনস্ট্রাক্ট করা হয়েছে, হয়তো কিছু অপারেট করা হয়েছে, তারপর এটা এখন অব্যবহৃত অবস্থায় আছে। তো এটাকে তুমি এখন ইউজ করতে চাচ্ছ, তাহলে এটার জন্য কিছু, কিন্তু এই ড্রামের জন্য কিন্তু তেমন কিছু চেঞ্জ করা যাচ্ছে না, অলমোস্ট অনেক কিছুই ফিক্সড। তাহলে এর মধ্য দিয়ে সর্বোচ্চ কতটুকু ব্যাফর এল ভি, যে উপর দিকে যে ব্যাফর ফ্লো হচ্ছে সেটা কিন্তু ফিক্স করা। তাহলে ওটাকে আমি এই যে ইকুয়েশন যেটা দেখালাম, যেই জেনারেল ইকুয়েশন থেকে আমরা কলামের ডায়ামিটার গুলো বের করেছি, সেখান থেকে আমি দেখতে পাই যে ভিটা, অর্থাৎ এই এক্সিস্টেন্ট ড্রাম বা তার ডাইমেনশন গুলোর জন্য, হ্যাঁ, তার ডাইমেনশন গুলোর জন্য তোমার অ্যাপ্লিকেবল বা সর্বোচ্চ ব্যাফর ফ্লো রেট কত হতে পারে, তাই না? এই হচ্ছে সেটা। ইউ পারমিসিবল, এটা কিভাবে বের করতে হয় তোমরা জানো। তারপরে সিস্টেম, যে ফ্লুইড সিস্টেম, কেমিক্যাল সিস্টেম, তার মলিকুলার ওয়েট, ব্যাফর ফেজের ডায়ামিটার, তো ব্যাফর ফেজের হচ্ছে ডেনসিটি, এগুলা দিয়ে তুমি বি ম্যাক্স, অর্থাৎ এর মধ্যে যে ব্যাফর যাবে, ব্যাফর ফ্লো করবে, বি ম্যাক্স যে প্র্যাকটিক্যাল ভ্যালুটা, এটা এই পর্যন্ত আর কি, সর্বোচ্চ এত হলে ভালো হয় আর কি, এটা এই ভ্যালু। এখন তুমি দেখো তোমার যে সিস্টেম, যে কেমিক্যাল সিস্টেমকে অপারেট করতে চাচ্ছ, সেই কেমিক্যাল সিস্টেমের জন্য ভি ডিভাইডেড বাই এফ, দ্যাট ইজ ব্যাফর ফ্র্যাকশন, আর হচ্ছে এফ। হ্যাঁ, তাই তো, এটা তো এটা কি, মেইনলি এখানে হচ্ছে ভি, ব্যাফর ফ্লো রেটকে বোঝাচ্ছি, তাই না? তো এইটা কি, এই যে আমি এই কলামের জন্য ডায়ামিটার, এটা এই ব্যাপার, এখানে দেখো এই বিষয়টা কিন্তু, এগুলা কি, এগুলা এই রো রো রো, এগুলা কিন্তু এই বর্তমান কারেন্ট সিস্টেমের জন্য, তোমার যে নিউ সিস্টেম, সেই নিউ সিস্টেমের জন্য মলিকুলার ওয়েট, তারপর হচ্ছে নিউ সিস্টেমের জন্য ব্যাফর ব্যাফর ডেনসিটি, ঠিক আছে? তো এই নিউ সিস্টেমের জন্য ইউ পারমিসিবল, বাট এটা এই ডি তো অলরেডি যেটা অ্যাডজাস্ট করে সেটা ফিক্সড হয়ে গেছে। তো এটার জন্য যে বি ম্যাক্স, হ্যাঁ, অর্থাৎ এটা তোমার কেমিক্যাল সিস্টেমের জন্য এই ভি কে অ্যালাউ করতে পারবে। তো এখন দেখো তুমি যেই ভিতে কাজ করতে চাচ্ছ, দ্যাট ইজ এ ব্যাফর ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই এফ, দ্যাট ইজ এখানে ভি বুঝাচ্ছি, অর্থাৎ এটা টু বি অপারেটেড, এই পয়েন্টে টু বি অপারেটেড, অপারেট করতে চাচ্ছ। তাহলে এটা যদি বি ম্যাক্স থেকে বেশি হয়, অর্থাৎ এই বি ম্যাক্সটা, অর্থাৎ এই ডায়ামিটারটা তোমার এই বি কে অ্যাকোমোডেট করতে পারবে, তাহলে গুড, ফাইন। যদি না হয় তাহলে আমরা কি করতে পারি? এক নাম্বার হচ্ছে, এই যে আমরা বিটা সে, এই বি যেটাতে অপারেট করতে চাচ্ছ, এটা স্লাইটলি হায়ার দেন দিস ওয়ান, এটা থেকে যদি বেশি হয় তাহলে কি করবা? এইটার মধ্যে কিন্তু এখন আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, এর মধ্যে যে যাচ্ছে ব্যাপার যাচ্ছে, এর মধ্যে কিন্তু কিছু লিকুইড এন্ট্রেন্ড হয়ে যায়, তাহলে ওই লিকুইডটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাফরের যে ক্যাপাসিটি সেটাকে হোল্ড করে রাখে, তাই না, অকুপাই করে রাখে। তাহলে আমাদের কাজ হচ্ছে, যদি আমরা একটা ডিমিস্টার অ্যাড করে দেই, যদি কলাম ডায়ামিটারে তোমার ড্রামে যদি অলরেডি থেকে থাকে, তাহলে তো নতুন করে অ্যাড করতে পারছো না। যদি না থাকে, তাহলে দেখো তুমি একটা ডিমিস্টার অ্যাড করতে পারো কিনা। ডিমিস্টার অ্যাড করলে ডিমিস্টার গুলো প্রথমে ওখান থেকে দ্রুত লিকুইডকে ফেলে দিবে, লিকুইডকে রিকভার করে রিমুভ করে ওগুলোকে নিচে নিচে ফেলে দিবে, আর উপরের দিকে আসলে ওভারঅল ব্যাফর ফ্লো রেটের ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তাহলে আমরা এই হয় ইন দিস ওয়ে বাই অ্যাডিং এ ডিমিস্টার, তাহলে ডি ম্যাক্সকে কিছুটা বাড়াতে পারি। দেখো এখন এভাবে বাড়িয়ে তোমার এই অপারেটিং যেটাতে চাচ্ছ ওই বি কে অ্যাফোর্ড করতে পারে কিনা সে, হ্যাঁ, তোমার এটা তার মধ্যে লিমিটের মধ্যে থাকে কিনা। আচ্ছা, তো এখন হচ্ছে তারপর হচ্ছে রিডিউস দ্য ফিড ফ্লো রেট। এখন যদি দেখো না ওরে দিয়ে আর পারা যাচ্ছে না, তাহলে দেখো তোমার হাতে রয়েছে কিনা তুমি একটু ফিড ফ্লো রেটকে কমাতে পারো কিনা। এটাকে এই রেশিওকে ঠিক রাখো,
বাট তুমি ফিট ফ্লো রেটকে কমাতে পারবে না। ফিট ফ্লো রেটকে যদি তুমি কমাও তাহলে ওভারঅল বিটাও কিন্তু কমে যায়। এই একটা বিষয়। তারপর হচ্ছে তুমি যদি না হয় তাহলে দেখো অনেক এটাকে কমাতে পারো কিনা, রেশিওতে ফ্র্যাকশনকে তুমি যে ভি জেনারেট হবে, সো ভি এর পরিমাণটাকে একটু তুমি কমিয়ে ওইটাকে তুমি কি করতে পারো, তুমি এফোর্ড করতে পারো কিনা, এটা কমানো, এটা তোমার অ্যালাউ করতে পারো কিনা সেটা দেখো। যদি হয় তাহলে এটাকে চেষ্টা করো। আর যদি না হয় তাহলে দেখো এই যে ড্রাম এই ড্রামগুলো একাধিক রয়েছে কিনা। একাধিক থাকলে তুমি এটাকে প্যারালালি বা হচ্ছে তুমি সিরিজে ইউজ করে কিন্তু তুমি তোমার ওভারঅল ক্যাপাসিটি থ্রুপুট যেটা রয়েছে সেটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারো বাই এ ডিফারেন্ট ফ্লাশ ড্রাম। অথবা তুমি একটা নতুন কিনতে পারো বা আরেকটা ডিফারেন্ট তুমি করতে পারো। এরপর কি হতে পারে, এগুলা যেগুলা বলেছি ওগুলার কম্বিনেশন, যে কোনো কম্বিনেশন করো তুমি তোমার এই যে অপারেটিং তুমি যে বি চাচ্ছ ওটাকে তুমি মিলাতে পারো কিনা। সো এই হচ্ছে এইভাবে আমরা একটা এক্সিস্টিং ড্রাম ফ্লাশ ড্রামকে আমরা আমার নিজের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এই চ্যাপ্টার কমপ্লিট করার পর এখানে সামারিগুলো কি, এখন আমরা শুধু এখানে না, লার্নিংস ফ্রম চ্যাপ্টার 1 এবং 2, প্রথম যে আমরা থার্মো ইকুইলিব্রিয়াম এবং কনসেপ্ট, ইউনিট অপারেশন এবং ইকুইলিব্রিয়াম ডেটাগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি সেটা, আর হচ্ছে ফ্লাশ ডিস্টিলেশন, এই দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম সোফার। এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু অন্তত ভালো একটা মার্কস, যদি তোমাদের রেগুলার টার্ম ফাইনালের যেরকম সাধারণত আমরা হয়ে থাকে ওটা চিন্তা করলে এই দুটো থেকে কিন্তু অন্তত তুমি 25 মার্কসের মতো আমরা কভার করে ফেলেছি। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করতে পারি, কি আমরা কোনো আমাদের ঘাটতি রয়েছে কিনা, গ্যাপ রয়েছে কিনা তোমাদের বোঝার মধ্যে, এক্সপ্লেইন এন্ড স্কেচ দ্য বেসিক ফ্লাশ ডিস্টিলেশন প্রসেস। ঠিক আছে, তোমরা জানো প্রত্যেকটা কম্পোনেন্ট, একটা ফিড যাচ্ছে, ফিডকে তুমি কম্প্রেস করছো, তারপর কি করছো তুমি মানে প্রেসার বিল্ড আপ করছো, তারপর হচ্ছে হিটিং করছো, তারপর একটা থ্রটল বাল্বের মধ্যে দিয়ে যে ফ্লাশ প্রেসার রিডাকশনের মাধ্যমে ফ্লাশ ডিস্টিলেশন চেম্বারে যাচ্ছে, ওখানে গিয়ে দ্রুত ফ্লাশ হয়ে একটা ভ্যাপর ফেজ ক্রিয়েট হচ্ছে, একটা লিকুইড ফেজ ক্রিয়েট হচ্ছে, তাই না? এটাকে ফুললি স্কেচ করো, এক্সপ্লেন করো এবং স্কেচ করো দ্য বেসিক ডিস্টিলেশন প্রসেস, ফ্লাশ ডিস্টিলেশন প্রসেস। আচ্ছা, ফাইন্ড ডিজায়ার্ড বিএলই ডাটা in the literature or on the web। তুমি যে সিস্টেম, সে তুমি ইথানল ওয়াটার সিস্টেম 1 atm প্রেসার বা 10 atm প্রেসারে তোমার সিস্টেমটা কি 10 atm প্রেসার এবং এটা মিথানল ওয়াটার, তাহলে এই সিস্টেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইকুইলিব্রিয়াম ডেটাগুলো, বিএলই ভেপার লিকুইড ইকুইলিব্রিয়াম ডেটাগুলো লিটারেচার থেকে বের করো। এগুলো সার্চ করে ইকুইলিব্রিয়াম ডেটা এগুলো বের করতে হবে, বিভিন্ন ফর্মে যে ইকুইলিব্রিয়াম ডেটাগুলো দেয়া আছে। প্লট এন্ড ইউজ, প্লট করো, ইউজ করো ওয়াই এক্স, তাই না? এটাকে আমরা ম্যাককেপথিয়াল ডায়াগ্রামও বলে থাকি বা ওয়াই এক্স ডায়াগ্রাম, তাই না? এখানে ভেপার এবং লিকুইড ফেজের কম্পোজিশনকে শুধু পাওয়া যাবে এখান থেকে। তারপর আসলে হচ্ছে টেম্পারেচার কম্পোজিশন ডায়াগ্রাম বা টি এক্স ওয়াই ডায়াগ্রাম, এখানে টেম্পারেচার এবং এক্স ওয়াই দুই ফেজের কম্পোজিশন থাকবে। তারপর আমরা কি দেখলাম, এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, এখানে আমরা টাই লাইন হিসেবে থাকবে, কম্পোজিশন থাকবে আর হচ্ছে এনথালপি থাকবে। ওকে, এরপর আমরা কি দেখছি, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন দিস থ্রি টাইপস অফ ডায়াগ্রাম, এই তিনটা টাইপের মধ্যে ডায়াগ্রামের মধ্যে সম্পর্কটা কি, সবগুলোই তো কম্পোজিশন দিচ্ছে, এটা কম্পোজিশন, এটা কম্পোজিশন, এটা কম্পোজিশন, তাই না? তাহলে তোমাদের মেইন রিলেশন হচ্ছে সবগুলো কম্পোজিশন ইকুইভ্যালেন্ট। এখানে এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামের মধ্যে কম্পোজিশন গুলো হচ্ছে ওয়াইট বা ম্যাস ফ্র্যাকশনে, আর YX TXY এখানে হচ্ছে কম্পোজিশন গুলো হচ্ছে মোল ফ্র্যাকশনে। এই হচ্ছে ডিফারেন্স, বাট এই ম্যাসকে তুমি মোল বা মোলকে তুমি ম্যাসে কনভার্ট করলে ইকুইভ্যালেন্ট পাবা। ঠিক আছে, সবগুলো কিন্তু এখান থেকে যে টেম্পারেচার পাবা, এখানে টেম্পারেচার, এখান থেকে টেম্পারেচার সবই একই, সবগুলো ইকুইভ্যালেন্ট, বাট কম্পোজিশনের জন্য টিএক্স তোমার এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম একটু সেপারেটলি ওয়াইট ফ্র্যাকশনে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমি এই বিষয়গুলো এখান থেকে আমি জেনে গেলাম। তাহলে 4, derive and plot the operating equation for flash distillation। ফ্লাশ ডিস্টিলেশনের অপারেটিং লাইনটা কি ছিল? ঠিক আছে, y equals to l minus l by b x plus f by b বা b by f z, তাই না? ওটা হচ্ছে অপারেটিং লাইন, ফ্লাশ ডিস্টিলেশনের বাইনারি সিস্টেমের জন্য অপারেটিং লাইন যেটা ছিল সেটা তো আমরা দেখেছি। এখন সলভ বোথ সিকোয়েন্সিয়াল এবং সাইমালটেনিয়াস বাইনারি ডিস্টিলেশন প্রসেস। এই যে আমার ইকুয়েশন গুলো রয়েছিল, আমাদের হাতে ইকুয়েশন কি, এক নাম্বার হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এক নাম্বার হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ ফার্স্ট, তাই না?
আচ্ছা, তারপর হচ্ছে তোমার ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, তারপর হচ্ছে তোমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, তারপর হচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স। এই সবগুলাকে আমরা দুইটা প্রসিডিউরে সোফার দেখেছি, সিকোয়েন্সিয়াল সাইমালটেনিয়াস সলিউশন। সিকোয়েন্সিয়াল সাইমালটেনিয়াস সলিউশন, সিকোয়েন্সিয়াল কি, অর্থাৎ এখানে তুমি ম্যাটেরিয়াল ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে ইউজ করে ম্যাটেরিয়াল ব্যালেন্সকে ফার্স্ট সলভ করবা, তোমার হাতে কিছু আননোন গুলো তুমি জেনে যাবা, এরপর হচ্ছে তুমি কি করবা, এগুলাকে ইউজ করে তুমি এনার্জি ব্যালেন্স অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। এই মেথডটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন টেম্পারেচার নোন থাকবে। ওকে, টেম্পারেচার নোন থাকলে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ থেকে তুমি এক্স ওয়াই বের করতে পারো। সেই এক্স ওয়াই জানা থাকলে তুমি ম্যাটেরিয়াল ব্যালেন্সকে ফুললি সলভ করতে পারবা, ওখান থেকে এল এবং বি বের করতে পারবা। ওকে, এখন তুমি মুভ করতে পারবা হচ্ছে তোমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে। ওকে, যদি টেম্পারেচার গিভেন থাকে, আর টেম্পারেচার যখন আননোন থাকে, টেম্পারেচার যখন নন স্পেসিফাইড থাকে, তখন তোমাকে সাইমালটেনিয়াস, টেম্পারেচার স্পেসিফাইড না করা থাকলে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ থেকে এক্স এবং ওয়াই, এখান থেকে কিন্তু তুমি এক্স ওয়াই আননোন থেকে যাবে, তাহলে ওখান থেকে তুমি এল বাই ভিও বের করতে পারবা না। ওকে, তাহলে তুমি ফুললি ম্যাটেরিয়াল ব্যালেন্সকে সলভ করতে পারবা না। তো এই ক্ষেত্রে যেটা করা হয়, সলিউশন স্ট্র্যাটেজি যেটা হচ্ছে, আমি একে এই সাইমালটেনিয়াস সলিউশনে তোমাকে প্রথমে কি ধরতে হয়, প্রথমে একটা টেম্পারেচার ধরতে হয়, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বা টি ড্রাম, তারপর হচ্ছে ধরে ম্যাটেরিয়াল ব্যালেন্সকে সলভ করে এনার্জি ব্যালেন্সের যে আবার এনার্জি ব্যালেন্সের সাথে একটা কম্পারিজন করে দেখতে হয় ঠিক আছে কিনা। এটা গ্রাফিক্যালি এবং হচ্ছে ইকুয়েশন দিয়ে করা যায়। ওকে, তাহলে আমরা এই দুটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেথড যখন হচ্ছে টেম্পারেচার ইকুইলিব্রিয়াম টেম্পারেচার বা টি ড্রাম নোন থাকবে, আর সাইমালটেনিয়াস হচ্ছে যখন আননোন থাকবে, তোমাকে এসিউম করে তারপর বাকি বিষয়গুলো সলভ করে, হ্যাঁ, ট্রায়াল করে 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 তোমাকে কারেক্টলি তোমাকে সলভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম অপারেটিং লাইন ফর ফ্লাশ ডিস্টিলেশন, এবং হচ্ছে এটাকে আমরা কিভাবে সলভ করব, সেট অফ ইকুয়েশনগুলো কিভাবে সলভ করব, বোথ সিকোয়েন্সিয়াল এন্ড সাইমালটেনিয়াস মেথডে। ওকে, আচ্ছা, 5 ডিফাইন এন্ড ইউজ কে ভ্যালুস। কে ভ্যালুসটা কেন আসলে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, তাই না? ডিপ প্রেস্টার চার্ট মনে আছে? ডিপ প্রেস্টার চার্টে যাও, ডিপ প্রেস্টার চার্টে যে একদিকে বাম দিকে ভার্টিক্যাল অ্যাক্সিসে ছিল প্রেসার, বাম দিকে ডান দিকে ভার্টিক্যাল অ্যাক্সিসে ছিল টেম্পারেচার, তারপরে এর মাঝে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য তোমার লাইন বা কার্ভ ছিল, ওগুলো হচ্ছে কে ভ্যালুকে ইন্ডিকেট করবে। ওকে, তাহলে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট ভ্যালু, এটা হবে অ্যানাদার টাইপ অফ ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। তারপর হচ্ছে রাউলসটা কখন ইউজ করব, যখন এটা তো অবশ্যই আইডিয়াল, সলিউশন এবং গ্যাস ফেজ দুটো আইডিয়ালি বিহেভ করবে। এক, দুই নাম্বার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে লিকুইড ফেজটা প্রায় পিওর কম্পোনেন্টের মতো হবে, অর্থাৎ লিকুইড ফেজে এক্স এর ভ্যালু এটা এক্স টেন্ডস টু 1, অর্থাৎ এখানে বেশি কম্পোনেন্ট থাকবে না, এটা মোটামুটি পিওর কম্পোনেন্টের মতো। হ্যাঁ, এরকম হলে আমরা রাউলস ল অ্যাপ্লাই করে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটাকে প্রেজেন্ট করতে পারি রাউলস ল এর মাধ্যমে। তারপর হচ্ছে রিলেটিভ ভোলাটিলিটি, হ্যাঁ, দুইটা রিলেটিভ ভোলাটিলিটি, ওই যে আলফার মাধ্যমে আমরা ওয়াই এক্স কে কিভাবে রিলেট করি সেটা আমরা দেখেছি। এটার সাথে আমি একটু বললে, আমাদের হাতে আরেকটা হেনরিস ল ছিল, তাই না? হেনরিস ল অ্যানাদার ফর্ম অফ ইকুইলিব্রিয়াম, যখন লিকুইড ফেজটা ভেরি ডাইলিউট হয়, তখন আমি লিকুইড এবং গ্যাস ফেজ, দুই ফেজের হচ্ছে ইকুইলিব্রিয়াম যে রিলেশনটা ওয়াই এক্স, এটাকে আমি হেনরি কনস্ট্যান্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে আমরা 5 এটাও ভালো করে কমপ্লিট করেছি। 6 নাম্বার যেটা বলা আছে, দেখো এই ইকুয়েশনটা, এটা আমি আসলে কেটে দিয়েছি, বাট ইকুয়েশনটা একটা স্লাইডে দিয়ে দিয়েছি। মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য বিভিন্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের কে ভ্যালু, বিভিন্ন ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের কে ভ্যালু নিয়ে ওগুলাকে কিভাবে অ্যাভারেজিং করে তোমার প্রবলেম সলভ করবা, সেটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ ইকুয়েশনস। ওকে, সো এটা এখানে আরেকটা জিনিস তোমার মনে রাখবা, ওই যেটা ডি প্রিস্টার চার্ট থেকে যেটা আমরা পড়িয়েছি, ডি প্রিস্টার চার্ট থেকে তুমি কিভাবে টি এক্স ওয়াই এবং এক্স ওয়াই ডায়াগ্রামকে তুমি বানাতে পারো, কনস্ট্রাক্ট করতে পারো। ওকে, হাউ ইউ ক্যান কনস্ট্রাক্ট এক্স ওয়াই অর ডি টি এক্স ওয়াই ডায়াগ্রাম ফ্রম ডি প্রিস্টার চার্ট। হ্যাঁ, এটাও আমি কিন্তু এক্সপ্লেন করেছি। আচ্ছা, এরপর যখন তোমার ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল, ম্যাটেরিয়াল এবং এনার্জি ব্যালেন্স কমপ্লিট হওয়ার পর ইউ নিড টু মুভ টু দ্য ক্যালকুলেশন অফ ডাইমেনশনস। ওকে, সো তোমাকে ডায়ামিটার বের করতে হবে, ডায়ামিটার বের করে তারপর তোমাকে লেন্থ বের করতে হবে, তাই না? সো ডায়ামিটার বের করো, ওই যে একটা এম্পিরিক্যাল যে ইকুয়েশনস গুলো দেয়া আছে, স্টেপ বলা আছে, প্রসিডিউর বলা আছে, ওখান থেকে তুমি ডায়ামিটার বের করবে। প্রথম কি ছিল, ইউ পারমিসিবল বের করতে হবে, তাই না? সর্বোচ্চ পরিমাণে গ্যাস ভেলোসিটি কত হতে পারে,
ইউ পারমিসিবল বের করে ওটাকে আবার কনভার্ট করবা হচ্ছে তোমার ওই যে ইকুয়েশন অ্যাক্টিভ এরিয়াতে। অ্যাক্টিভ এরিয়া থেকে তুমি ডায়ামিটার বের করবা। ওকে, ডায়ামিটার যখন চলে আসবে এখন তোমাকে লেন্থ বের করতে হবে। ভার্টিক্যাল এটা হতে পারে আর হরিজন্টাল হতে পারে। লেন্থ সাধারণত যেটা কি হচ্ছে ভার্টিক্যাল হলে L/D 3 থেকে 5 এর মধ্যে হবে, তোমাকে এই রেঞ্জে হতে হবে। আর হচ্ছে তোমাকে ওই যে সার্চ ট্যাঙ্ক ভলিউম টুম কতটুকু পাচ্ছ, পোল ভলিউম কতটুকু চাচ্ছ, ওইটা থেকে তুমি ওখান থেকে HL বের করবা, HL বের করে HF বের করবা, HF বের করে HB বের করবা, সবগুলো সামেশন নিয়ে এই টোটাল H বের করবা। এই D এবং H এর রেশিও থেকে তুমি দেখবে এটা 3 থেকে 5 এর মাঝামাঝি হয় কিনা। যদি এটা হয় অ্যাকসেপ্টেবল, না হলে তোমাকে আরেকটু ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে হবে, সার্চ ভলিউমকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আচ্ছা আমরা একইভাবে আমরা হরিজন্টাল ট্যাঙ্ক ইউজ করতে পারি ফ্লাশ ড্রাম। তাহলে একটা কোশ্চেন স্বাভাবিকভাবে চলে আসে হচ্ছে হরিজন্টাল ও ভার্টিক্যালের মধ্যে একটু কম্পেয়ার করো, হরিজন্টাল এর অ্যাডভান্টেজ কি বা ভার্টিক্যাল অ্যাডভান্টেজ কি। হরিজন্টাল ও ভার্টিক্যালের একটা বিষয় হচ্ছে হরিজন্টাল গুলো সাধারণত লেস এক্সপেন্সিভ হয়, অর্থাৎ দামটা একটু কম হয়, আর হচ্ছে এটার জন্য একটু ফ্লোর স্পেস বেশি লাগে। ভার্টিক্যালে একটু ফ্লোর স্পেস কম লাগে, বাট এটাকে হোল্ড করার জন্য অনেক সাপোর্ট দরকার হয়, এটা একটু এক্সপেন্সিভ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হরিজন্টালের মধ্যে হ্যাঁ সারফেস এরিয়াটা, ইকুইলিব্রিয়াম সারফেস এরিয়াটা অনেক বেশি থাকে, তাহলে তোমার ডিসএনগেজমেন্ট যে ভেপর ফেজ ক্রিয়েট হলো, হ্যাঁ ভেপর ফেজের সাথে যে তোমার লিকুইড গুলো যাবে ওটা আস্তে আস্তে গ্রেভিটির কারণে সারফেস এরিয়া বেশি হওয়ার ফলে গ্রেভিটির কারণে ওটা ডিসএনগেজ হয়ে নিচে পড়ে যায়। এটা কিন্তু সেপারেটলি খুব ডেডিকেটেড সফিস্টিকেটেড তোমার ওয়েল ডিজাইনড কোন ডিমিস্টার ইউজ না করলে হয়, কারণ এখানে সারফেস এরিয়াটা ইজ সাফিসিয়েন্ট ফর the separation of liquid entrant in the gas. Okay, আচ্ছা সেটা আমরা দেখলাম। ফাইনালি আমরা দেখলাম উই ইউজ দ্য এক্সিস্টিং ফ্লাশ ড্রাম। একটা এক্সিস্টিং ফ্লাশ ড্রামকে কিভাবে ইউজ করা হয় ফর এ নিউ সেপারেশন প্রবলেম। একটা নতুন সেপারেশন প্রবলেমের জন্য তুমি এটা কিভাবে একটা এক্সিস্টিং ফ্লাশ ড্রাম ইউজ করতে পারো। এক্সিস্টিং ফ্লাশ ড্রাম এর মানে হচ্ছে এটা ফুললি, এটা ডায়ামিটার নোন, এটা লেন্থ নোন। ওকে, ডায়ামিটার নোন, লেন্থ নোন, বিভিন্ন অক্সিলারি যেগুলো আছে সেগুলো নোন। এগুলো তুমি হার্ডওয়্যার কোনো চেঞ্জ করতে পারবে না। এখন তুমি এটাকে কিভাবে তোমার সিস্টেমে অ্যাপ্লাই করতে পারো কিনা তাহলে দেখবা কিভাবে বি ভ্যালুকে চেক করে। যদি না হয় তাহলে একাধিক ফ্ল্যাশ ড্রাম নানান ধরনের যে স্টেপ গুলো ছিল সবগুলো দেখে দেখে চেক করে করে তোমাকে একটা ডিসিশন নিতে হবে। যদি কোনোভাবে সম্ভব না হয় ইউ হ্যাভ টু গো ফর এ নিউ ওয়ান। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্লাশ ডিস্টিলেশন আমরা কমপ্লিট করলাম। তো আমরা এখন তোমাদের কি এই স্লাইডটা দেখা যাচ্ছে? চ্যাপ্টার 4। আচ্ছা, তাহলে একজন আমাকে কনফার্ম করে একটু চ্যাপ্টার 4টা এটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়ার কথা। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা ফ্লাশ ডিস্টিলেশন কিন্তু শেষ করে ফেললাম। প্রথম যে একটা চ্যাপ্টার আমরা দেখেছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এবং রিলেশনশিপ গুলো কি, কনসেপ্ট কি, সেপারেশন ইম্পর্টেন্স। তারপর হচ্ছে আমরা ফ্লাশ ডিস্টিলেশন কমপ্লিট করলাম, ওটা চ্যাপ্টার 3 ছিল নাকি 2। আচ্ছা এনিওয়ে, এখন আছে চ্যাপ্টার 4 এর মধ্যে কলাম ডিস্টিলেশন। এখানে কেন আসলাম আমরা? তাহলে আমরা যে কনক্লুড করলাম ফ্লাশ ডিস্টিলেশন থেকে, যে কনক্লুড করলাম সেটা হচ্ছে ইট ইজ এ সিঙ্গেল স্টেপ প্রসেস এবং এর মধ্যে ডিগ্রি অফ সেপারেশন আমরা যতটুকু সেপারেশন পাই এটা ইটস নট, এটা ভেরি লিমিটেড। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লিকেবল না। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা লিমিটেড সেপারেশন, ওয়ান স্টেজ প্রসেস, লিমিটেড সেপারেশন পাওয়া যায়। তাহলে এই কারণে আমাদের পরবর্তীতে আসলাম আমরা হচ্ছে কলাম ডিস্টিলেশন। কলামের মধ্যে হ্যাঁ মূল জিনিসটা হচ্ছে অনেকগুলো স্টেজ থাকবে, অনেকবার সেপারেশন হবে, তাই না? তাহলে বেটার তুমি যে ফাইনাল প্রোডাক্ট পাবা এটা অনেক এনরিচড টপ প্রোডাক্ট ব্যাফর, এটা হাইলি কনসেন্ট্রেটেড ইন ব্যাফর ফেজ মোর ভোলাটাইল কম্পোনেন্ট, আর বটম যে প্রোডাক্ট পাবা ইট ইজ হাইলি কনসেন্ট্রেটেড ইন তোমার লেস ভোলাটাইল কম্পোনেন্ট। ওকে, তাহলে ওভারঅল উপরেরটা তুমি একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারবা, নিচেরটা একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারবা। ওকে,
আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা চলে আসলাম হচ্ছে কলাম ডিস্টিলেশন। হ্যাঁ, এখানে আমাদের অবজেক্টিভটা কি, এবং আস্তে আস্তে পরে আস্তে আস্তে এগুলো অ্যাড করবো। প্রথমে দেখেন, প্রথম হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ডিস্টিলেশন। কলাম ডিস্টিলেশনের বেসিক প্রিন্সিপালটা কি? ক্যালকুলেশন নাম্বার অফ স্টেজ, কয়টা স্টেজ লাগবে, প্রত্যেকটা স্টেজের মধ্যে যে ইকুইলিব্রিয়াম গুলো হচ্ছে, কম্পোজিশন হচ্ছে, সেগুলো কি, প্রত্যেকটা ব্যাপার লিকুইড ফ্লো রেট গুলো কি কি, সেগুলো মেইনলি এখানে হচ্ছে তোমার হার্ডওয়্যার ডিজাইনিং এ কিন্তু আসছে না। আমরা মেইনলি হচ্ছে পরবর্তীতে আরো অনেক চ্যাপ্টার আছে, সেগুলোতে আমরা করবো। সো এখানে কি কলাম ডিস্টিলেশনটা কি সেটা আমরা দেখবো, প্রিন্সিপাল, তারপর হচ্ছে ক্যালকুলেশন, স্ট্রেস ক্যালকুলেশন, ঠিক আছে, স্ট্রেস, প্রত্যেকটা স্ট্রেস টু স্ট্রেস ক্যালকুলেশন গুলো কি, সেগুলো আমরা দেখবো। এখন আমরা একটু দেখে নেই, আমরা আজকে হ্যাঁ মোটামুটি একটা আলোচনার একটু সময়, ভালো সময় আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, ক্যাসকেড অফ ফ্লাশ চেম্বার। আমরা তো মূলত এই যে তুমি এগুলো উপরে সেগুলো চিন্তা করো না, 3 নাম্বার স্টেজটা যদি চিন্তা করো, ফিড দিচ্ছি, হ্যাঁ এখান থেকে B3 ভেপর প্রোডাক্ট যাচ্ছে এবং L3 লিকুইড প্রোডাক্ট, তাই না? সো এটাকে চিন্তা করো, দিস ইজ এ সিঙ্গেল স্টেজ ফ্লাশ। ওকে, সিঙ্গেল স্টেজ ফ্লাশ। তখন আমাদের এরপর আমরা তো ওখান থেকে আমরা একটু ইন্টারমিডিয়েট কিভাবে আমরা কলাম ডিস্টিলেশনে আসলাম সেগুলো আমরা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে তোমার আমরা তো আগের চ্যাপ্টারে ফ্লাশ ডিস্টিলেশন করেছি, ওখান থেকে আস্তে আস্তে যে ফিনিশড ফাইনাল এখন যে কলাম ডিস্টিলেশনে আমরা আছি, এই যে তোমার ডেভেলপমেন্টটা, প্রত্যেকটা স্টেজ ফেস টু ফেস ডেভেলপমেন্ট গুলো আমরা আগে কভার করে নিব। 5টা স্লাইড এখানে রয়েছে বা 4টা। সো এখন দেখো ক্যাসকেড অফ ফ্লাশ চেম্বার, কয়েকটা ফ্লাশ চেম্বার এক করে আমরা প্রথম যে ধারণাটা ছিল ফ্লাশ থেকে ফ্লাশের পরবর্তী যে ধারণাটা, সেটা হচ্ছে কয়েকটা ফ্লাশ চেম্বারকে ক্যাসকেটিং করে, হ্যাঁ অ্যাড করে করে আমরা কি আসলে আরো ভালো প্রোডাক্ট আমরা পেতে পারি কিনা সেটার জন্য ট্রাই করা হয়েছিল। ওকে, সো এখানে আমরা সেদিকে 5টা ক্যাসকেড, 5টা ফ্লাশ চেম্বার রয়েছে, 1 2 3 4 5। দেখো 5টা চেম্বার, আমি মূল 3তে আমার মূল এখানে ছিল, ইনিশিয়ালি আমি ফিট দিয়েছি ফ্লাশ চেম্বার 3তে। ওকে, তো তুমি একটা ভেপর পেলা B3 আর একটা লিকুইড পেলা L3। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু একটা সিঙ্গেল স্টেজ প্রসেস, এই B3 is not that much concentrated in more volatile component and L3 is also not that much concentrated in less volatile component. So এই দুইটা B3 এবং L3 is not usable. ওকে, তো আমরা পরবর্তীতে এই এসটাকে এখানে আরেকটা অ্যাড করলাম ফ্লাশ চেম্বার, আবার এখানে একটা ফ্লাশ চেম্বার 2 4 অ্যাড করলাম। হ্যাঁ, তো এই এটাকে আবার একটু কম্প্রেস করে, ব্যাপারকে কম্প্রেস করে এখানে দিলাম। তো এখানে যে P3 একটা প্রেসার ছিল, এটা থেকে একটু বেশি প্রেসার এখানে হতে হবে। হ্যাঁ, কারণ কি, এখানে যে ব্যাপারটা যাচ্ছে, তুমি জাস্ট সিম্পলি এই ব্যাপারটাকে যদি এখানে দিয়ে দাও, দুইটার প্রেসার যদি ঠিক থাকে, তাহলে কি সেপারেশন কিছু হবে, ফেজ চেঞ্জ হবে, ফেজ ক্রিয়েশনের কোনো সুযোগ থাকবে? হবে না তো। সো এই কারণে আমি এখান থেকে ব্যাপারটা হচ্ছে এখানে একটু হায়ার প্রেসার মেইনটেইন করি। হ্যাঁ, তাহলে এখানে একটা কোশ্চেন থেকে যায়, কেন উপরের দিকে প্রেসার বেশি, নিচের দিকে প্রেসার কম? আমি কেন উপর দিকে প্রেসার করছি? কারণ আমার আমার মূল লক্ষ্য হচ্ছে সেপারেশন পেতে হলে একটা ফেজ ক্রিয়েশনের সুযোগ দিতে হবে। ফেজ ক্রিয়েশন, ভ্যাপোরাইজেশন, কনডেনসেশন, তাই না? সো এখানে যদি তুমি তাহলে ভ্যাপোরাইজেশনের মাধ্যমে মোর ভোলাটাইল গুলো ভ্যাপর ফেজে চলে যাবে, লেস ভোলাটাইল গুলো কি হচ্ছে লিকুইড ফেজে বেশি থাকবে, তাই না? সো তোমাকে মেইন জিনিস হচ্ছে ফেজ ক্রিয়েশনের সুযোগ দিতে হবে। সো আমি এখানে একটা যেহেতু ভ্যাপর রয়েছে, লিকুইড থাকলে তাহলে হিটিং টিটিং করে ই করতাম। তো এখানে হচ্ছে আমি একটা কম্প্রেসর রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে প্রেসারটা বেশি। মেইন জিনিস হচ্ছে এখানে প্রেসারটা এখান থেকে এখানে বেশি। তাহলে এই ব্যাপারটা যখন এখানে যাবে, এটা তুলনামূলকভাবে প্রেসার কম ছিল, তাই না? P3 লেস দেন P2, P3 লেস দেন বা P2 গ্রেটার দেন P3। সো এই যে ব্যাপারটা একটু তুলনামূলকভাবে যখন একটু বেশি প্রেসারে আসবে, তখন কি হবে, তখন এটা একটু কনডেনসেশন ঘটার সুযোগ সৃষ্টি হবে। তাহলে ব্যাপারটা কি হবে, কনডেনসেশনের একটা সুযোগ সৃষ্টি হবে। কনডেনসেশনের ফলে লিকুইড ফেজের মধ্যে লেস ভোলাটাইল গুলো দ্রুত চলে যাবে, আর ভ্যাপর ফেজের মধ্যে মোর ভোলাটাইলটা থেকে যাবে, অর্থাৎ ভ্যাপর ফেজ মোর ভোলাটাইলে কনসেন্ট্রেটেড হবে আর এই লিকুইড ফেজ লেস ভোলাটাইলে কনসেন্ট্রেটেড হবে। ওকে, তাহলে এইভাবে আমি এই যে L3 পেলাম, আবার যে B3 হচ্ছে, B2 হচ্ছে, এখান থেকে B2 কে আরেকটু মোর কম্প্রেসড করে আর আরেকটু হায়ার প্রেসারে নিয়ে গেলাম, নিয়ে আবার সেপারেশন হচ্ছে, লিকুইড লেস ভোলাটাইলটা এখান দিয়ে চলে আসতেছে আর মোর ভোলাটাইলটা উপরের ফেজ থেকে যাচ্ছে কনসেন্ট্রেটেড হয়ে। হ্যাঁ, এখানে B1 চলে গেল, L1 L2, এই L1 L2 কিন্তু আরো নতুন প্রোডাক্ট আমি পেয়ে গেলাম। একইভাবে এই যে তুমি লিকুইড, এখান থেকে যে লিকুইডটা বের হচ্ছিল L3 কে তুমি আরেকটু কি করবা, প্রেসার কমাবা। L2 এর প্রেসার, হ্যাঁ নিচে তো প্রেসার কম,
অ্যানারোবিক প্রেসার অর্থাৎ বিফোর, হ্যাঁ বালুর মধ্যে বিফোর আছে, বিফোর লেস প্রেসারে আছে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে লেস প্রেসারে। সো এখানে যখন আসবে লেস প্রেসারে মানে কি, লেস প্রেসার হলে এখানে ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, লেস প্রেসার, তাই না? লেস প্রেসারের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার লেস, তাহলে এখানে যে টেম্পারেচার ছিল, তো এখানে আসার পর দেখবে না সে তো একটু গরম, হ্যাঁ, তাহলে সে ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, ভ্যাপোরাইজেশন ওখানে অকার্স করবে, ঘটবে। তো ওখানে ব্যাফোর চলে গেল, এখানে মোর ভোলাটাইলটা বেশি যাবে, আবার লেস ভোলাটাইলটা এখানে কনসেন্ট্রেটেড হবে। আবার এখানে আসলো, সে একটু লেস প্রেসারে আসলো, লেস প্রেসারে আসার ফলে কি হবে, ভ্যাপোরাইজেশন হবে, ভ্যাপোরাইজেশন হয়ে এখানে চলে গেল, এখানে আসলো। সো আলটিমেটলি দেখো আমি কিন্তু এই একটা মেইন, এই একটা হচ্ছে সবচেয়ে কনসেন্ট্রেটেড ইন ব্যাফোর ফেজ, আর হচ্ছে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, দিস ওয়ান সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড ইন লেস ভোলাটাইল কম্পোনেন্ট, হ্যাঁ। তাহলে আমি সিঙ্গেল স্টেজ এখান থেকে B3 এবং L3 থেকে এটা আরো বেশি কনসেন্ট্রেটেড ইন লেস ভোলাটাইল কম্পোনেন্ট, আবার B1টা B3 থেকে মোর কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে আমি একটু কনসেন্ট্রেটেড দুইটা প্রোডাক্ট পাওয়া গেল বিভিন্ন এই যে ক্যাসকেডিং অফ ফ্লাশ চেম্বারের মাধ্যমে। কিন্তু এখানে অসুবিধাগুলো কি কি? এখানে অসুবিধাগুলো হচ্ছে এই যে L1, L2, B4, B5 আরো এডিশনাল এই 4টা প্রোডাক্ট চলে আসলো। এগুলো তো আবার ইন্টারমিডিয়েট কম্পোজিশনের, এগুলো তো তুমি সেল করতে পারছো না, হ্যাঁ। এগুলো কি, এগুলোকে ডিরেক্টলি তুমি সেল করতে পারবা? তাহলে এই যে সিম্পলি এভাবে যদি আমি চিন্তা করি, এভাবে চিন্তা করলে হ্যাঁ আমি একটা কনসেন্ট্রেটেড প্রোডাক্ট পেলাম, দুটো প্রোডাক্ট পাওয়া গেল, বাট এখানে কিন্তু আরেকটা নতুন সমস্যা তৈরি হয়ে গেল। L1 ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো রয়েছে, ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো তো ইন্টারমিডিয়েট কম্পোজিশনের, এটাকে কনসেন্ট্রেটেড মোর ভোলাটাইল প্রোডাক্ট হিসেবে তুমি সেল করতে পারছো না, আবার লেস ভোলাটাইল কম্পোনেন্ট হিসেবে তুমি সেল করতে পারছো না, হ্যাঁ। তাহলে এটা ইজ নট দ্যাট মাচ কনভিনিয়েন্ট ফর আস, হ্যাঁ, এরকম কনভিনিয়েন্ট ছিল না। এরপর কি হলো, এটাকে আমরা রিভাইজ করা হলো আবার। কেন রিভাইজ করলাম? রিভাইজ করার মূল কারণ হচ্ছে কিন্তু এখানে এই যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো, এগুলোকে আমি সরাসরি লেস বা মোর ভোলাটাইল কম্পোনেন্ট হিসেবে সেল করতে পারি না। তো এখানে হচ্ছে দেখো, তাহলে এটার থেকে আর একটু আপডেটেড যে আমাদের যে ডিজাইন ছিল সেটা হচ্ছে এখানে দেখো মূল পার্থক্যটাকে, তখন বলো এটাকে আমি আর আলাদা আমাকে উইথড্র করবো না, এটাকে আমি কলামের মধ্যে দিয়ে দিব, হ্যাঁ, আমি এখানে রিটার্ন করাবো। সো এখান থেকে দেখো এটা তো লিকুইড, তাই না? তো এইটার লিকুইড, তো এখন একটা চিন্তা করা যায় কি, এই যে 2, এই 2 এর মধ্যে ফিট কোনটা ছিল? 2 এর মধ্যে ফিট ছিল B3, তাই না? আচ্ছা, B3টা একবার এখানে আসলো, আসার পর কি হচ্ছে, B2 হচ্ছে, তাহলে B2টা অবশ্যই B3 থেকে মোর কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না? কারণ এখানে একটা ফেজ ক্রিয়েশন হয়েছে, ফেজ ক্রিয়েশনের ফলে মোর ভোলাটাইলটা ভেপার ফেজে কনসেন্ট্রেটেড হয়েছে, আর লেস ভোলাটাইলটা লিকুইড ফেজে কনসেন্ট্রেটেড হয়েছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে B2 অবশ্যই মোর কনসেন্ট্রেটেড দেন B3, ওকে। আচ্ছা, আবার এখানে যাওয়ার পর দেখো, এখানে যাওয়ার পর তুমি এই B1 মোর কনসেন্ট্রেটেড দেন B2 definitely in more volatile component, but L1 is less concentrated than B2 in more volatile component, হ্যাঁ, বাট less volatile component বেশি। তাহলে আমরা এখানে একটা অ্যানালজি অ্যাপ্লাই করলাম, এই L1 দেখো আমি কিভাবে পেয়েছি, L1 B3 কে একবার আমি more volatile component রিচ করেছি, আবার আরেকবার লেস ভোলাটাইল কম্পোনেন্ট রিচ করেছি। তাহলে বলা যেতে পারে যে L1 এর কম্পোজিশন ইজ ইকুইভ্যালেন্ট টু B3। তাহলে L1 কে B3 এর মতো এই স্টেজে একটা ফিড হিসেবে অ্যাড করা যায়। আমাদের এই চিন্তাটা আসলো, তখন দেখো এই যে L1 কে প্রোডাক্ট হিসাবে সেপারেট না করে, উইথড্র না করে, এটাকে এই পরবর্তী তার পূর্ববর্তী স্টেজে, তার ওয়ানের পূর্ববর্তী স্টেজ হচ্ছে এখানে আবার ফিড হিসেবে দিয়ে দেওয়া হলো। তাহলে আমার আর L3 ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থাকলো না, কিন্তু এটার প্রবলেম আমি সলভ করলাম। একইভাবে L2 কে দেখো, এই যে L2 তৈরি হচ্ছে, এই L2 এই L2 কিভাবে তৈরি হচ্ছে? L2 হচ্ছে F থেকে L2 কে কিভাবে তৈরি করেছি, F কে একবার কনসেন্ট্রেটেড করেছি ভ্যাপোরাইজেশনের মাধ্যমে, আবার এখানে কনডেনসেশনের মাধ্যমে কি হয়েছে, একবার আরেকটু লেস কনসেন্ট্রেটেড করা হয়েছে। তাহলে L2 ইজ ইকুইভ্যালেন্ট টু F। তাহলে আমি L2 কে F এর ফিডের মতো এই স্টেজে ফিড দিতে পারি,
তাহলে আমি এটাকে এই স্টেজে ব্যাক করিয়ে দিলাম, ঠিক আছে। একইভাবে দেখো এই যে এখানে বিফোর আসলো, বিফোর, হ্যাঁ এখানে আসলো, এখানে কি হচ্ছে, সো এই এফ থেকে কিন্তু বিফোর লেস কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না। সো এল যাচ্ছে যে এখানে একটা ব্যাপার ফেস ক্রিয়েশন হচ্ছে, ফেস ক্রিয়েশনের ফলে এই ব্যাপার ক্রিয়েট হলো, তাহলে এখানে কি হচ্ছে, বিফোর ইজ মোর কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট দেন L3। এফ ও সেরকম ছিল, কিন্তু এফ অলসো মোর কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট দেন L3। তাহলে আমি বিফোর কে এখানে এফ এর মতো স্টেজ 3 তে একটা ফিট দিতে পারি, ওকে এখানে দিয়ে দিলাম। আবার এখানে আসো, এই যে L4 পাওয়া গিয়েছিল, এই L4 ইজ লেস কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট দেন L3। তো এখানে নিয়ে এসে ফেস ক্রিয়েশন করলাম, এটা আরেকটু এইটা কনসেন্ট্রেটেড হয়ে গেল, তাহলে এইটা এবং এইটা ইকুইভ্যালেন্ট হিসাবে প্রায় কাছাকাছির মতো। তাহলে আমি এই তোমার B5 কে আমি এখানে B5 কি, আচ্ছা এখানে হচ্ছে আমি এখানে আবার দিতে পারি, ওকে এই যে আমি এখানে দেখিয়েছি, ওখানে কি হলো B5 কোথায়, এই B5 কে, এই B5 কে আমি এখানে দিতে পারবো, ওকে এই B5 কে আমি এখানে দিচ্ছি। তাহলে আমাদের এই যে প্রোডাক্ট হলো, এখান থেকে এখানকার মেইন সমস্যাটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অফ ইন্টারমিডিয়েট কম্পোজিশন, যেটাকে আমি ডিরেক্টলি লেস ভোলাটাইল কম্পোনেন্ট বা মোর ভোলাটাইল কম্পোনেন্ট হিসেবে সেল করতে পারবো না, ডিরেক্টলি ইউজ করতে পারবো না। সো এই কারণে আমি ফার্দার এগুলাকে প্রসেসের মধ্যে আমি ইউজ করে ফেললাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই স্টেজটি কি থাকলো, এখানে আলটিমেটলি তুমি প্রোডাক্ট উইথড্র করছো, একটা হচ্ছে ভেপর ফেজ প্রোডাক্ট, ভেপর ফেজ প্রোডাক্টকে তুমি উইথড্র করছো, আর একটা হচ্ছে তুমি লিকুইড ফেজ প্রোডাক্ট উইথড্র করছো, তাই না, দুইটা প্রোডাক্ট থেকে গেল। সো এটা চিন্তা করা যায় যে হ্যাঁ, বরং এটা করলে আরো ম্যাস ট্রান্সফারটা আরো এনহ্যান্সড হবে, এবং এটা ইট উইল বি মোর কনসেন্ট্রেটেড ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট দেন দিস ওয়ান, আবার ইট উইল বি মোর কনসেন্ট্রেটেড ইন লেস ভোলাটাইল কম্পোনেন্ট দেন দিস ওয়ান, ওকে। তাহলে এখান থেকে এখানে আসার মূল যে আমি এখানে এই যে চেঞ্জটা করলাম, ইন্টারমিডিয়েট গুলাকে আবার আমি করসপন্ডিং স্টেজে ফিড হিসাবে ইউজ করলাম, হ্যাঁ এটার কারণে আমার দুইটা হলো, এক ইন্টারমিডিয়েট প্রোডাক্টের সমস্যাটা রিজলভ করলাম, আর একটা হচ্ছে তোমার এখানে যে তোমার B1 এবং L3 L5 ছিল, এগুলোকে আরেকটু কনসেন্ট্রেট করলাম, ওকে। তাহলে এটা কিন্তু একটা খুব ভালো অ্যাডভান্সমেন্ট হয়েছিল ওখানে। সো স্টিল এখানে কিন্তু প্রেশার, সো এখানে হচ্ছে দেখো প্রেশার এখানে সবচেয়ে কম, হ্যাঁ P1 সবচেয়ে বেশি, এখানে প্রেশার সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে প্রেশার কম, হ্যাঁ। এখানকার যাওয়ার আগে এখানকার সমস্যাটা কি, তাহলে এখানে স্টিল আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে প্রেশার। এই যে আমি ফুল সিস্টেমটা দেখো, ফুল সিস্টেমটা প্রেশার কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে কি করতে হবে, এর মধ্যে কম্প্রেস করতে হবে, কম্প্রেসর ইউজ করতে হবে। এখান থেকে যে প্রোডাক্ট যাচ্ছে মিন করতে এখানে কম্প্রেসর লাগবে, কম্প্রেসর লাগবে প্রেশারকে চেঞ্জ করার জন্য, তাই না। এই প্রেশার কম্প্রেস করা, কম্প্রেসর ইউজ করা, এটা অলওয়েজ একটা প্রবলেমেটিক ঠিক সেভাবে আমি বলছি না, বাট এটা কম্প্রেসর অপারেট করাটাও একটু সমস্যা। আর তারপর হচ্ছে তোমার এটার একটু অনেক কস্ট বেড়ে যায়, ইনভেস্টমেন্ট কস্ট বেড়ে যায়, অপারেটিং কস্ট বেড়ে যায়, ওকে। তাহলে এই কম্প্রেসরটা আমরা চাই অলওয়েজ যে প্রেশার ভেরিয়েশন ইন প্রেশার এটাকে অ্যাভয়েড করতে চাই, একটা সিস্টেম সেম প্রেশারে থাক, অন্যান্য গুলোকে আমি চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ এটা আমি ইজিলি উই ক্যান অ্যাচিভ দিস, বা প্রেশার চেঞ্জ সো ইট ইজ ভেরি হার্ড টু অ্যাচিভ, হ্যাঁ। সো এখান থেকে যেখানে আসলাম গুড ফাইন। সো এই যে ভেরিয়েবল প্রেশার, এটার সবচেয়ে অসুবিধাটা হচ্ছে অ্যাচিভিং ভেরিয়েবল প্রেশার ইজ ভেরি ডিফিকাল্ট এন্ড এক্সপেন্সিভ এন্ড ভেরি কস্টলি, ওকে। সো আমাদের এখন পরবর্তী চিন্তাটা যেটা আসলে সেটা হচ্ছে প্রেশারকে আমরা সম্পূর্ণ চেম্বারগুলোকে সবগুলোকে আমরা একই প্রেশারে রাখবো, তাহলে আমাকে কোনো কম্প্রেসর স্ট্রেস টু স্ট্রেস কম্প্রেসর গুলো ইউজ করতে হচ্ছে না, ওকে। তাহলে দেখো টেম্পারেচারটাকে আমরা কি করলাম, T1, আমরা কিভাবে তাহলে সেপারেশনটা করতে পারি, এখানে ভেরিয়েশনটা উপরের দিকে সবচেয়ে কম, হ্যাঁ আর এখানে সবচেয়ে বেশি, এখানকার প্রেশার সবচেয়ে বেশি, টেম্পারেচার সবচেয়ে বেশি, এখানে কম, তাহলে কেন করলাম দেখো আমরা একটু বুঝে নিই। সো প্রথম আমি হচ্ছে ফ্লাশ ডিস্টিলেশনে আমি কি দিলাম, ফ্লাশ করলাম, ফিট দিলাম, এটা একটা টেম্পারেচারে রয়েছে সে এটা T3, তাহলে দেখাচ্ছে এখানে দেখো T2 লেস দেন T3, অর্থাৎ এখানকার টেম্পারেচারটা কম, এখান থেকে কেন কম করলাম, দেখো
কারণ এখান থেকে সেপারেশনের কারণে ফ্লাশ হলো, সেপারেশন হয়ে কি একটা প্রোডাক্ট যাচ্ছে B3, তাই না? B3 যাচ্ছে, আর এখান থেকে বের হলো কোনটা L3। এখন এই B3 এর তো ব্যাফর, তাই না? তো আমাকে কি করতে হবে, প্রেসার তো কনস্ট্যান্ট, এখানে যে প্রেসার এখানে সেম প্রেসার, তাহলে দুইটা সিস্টেমের প্রেসার কনস্ট্যান্ট। এখন এই ব্যাফরকে তুমি যদি এখানে যদি একটা ব্যাফর ফিট দিচ্ছ, এখানে একটা ফেস ক্রিয়েশন চাচ্ছ, হ্যাঁ, ফেস ক্রিয়েশন, তাহলে ব্যাফর অবশ্যই এটা এরকম একটা কন্ডিশন থাকতে হবে যেটা ফেভারেবল ফর কনডেনসেশন, তাই না? তাহলে তো ফেস ক্রিয়েশন হলো, একটা লিকুইড ফেস ক্রিয়েট হলো। তাহলে আমি কি করতে পারি, এটা থেকে এটার প্রেসার সেম, তাহলে এখানে যদি আমি একটা কনডেনসেশন চাই, ফেস ক্রিয়েশন চাই, নিউ ফেস ক্রিয়েশন, তাহলে এখানকার টেম্পারেচারটাকে কমাতে হবে। তাহলে ব্যাফর যাচ্ছে যাওয়ার পর যদি এখানকার টেম্পারেচারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাহলে কনডেনসেশন হয়ে যাবে। কনডেনসেশন হয়ে একটা লিকুইড ফেস তৈরি হলো L3 L2, আর ব্যাফর ফেস তৈরি হলো। হ্যাঁ, তো তাহলে এই লিকুইড ফেজে লেস ভোলাটাইল কম্পোনেন্ট গুলো চলে যাবে, ফেস ক্রিয়েশন হচ্ছে, তো ফেস ক্রিয়েশন সবসময় হলেই কনডেনসেশন যদি হয়, তাহলে কনডেন্স লিকুইড ফেজে লেস ভোলাটাইল গুলো দ্রুত মাইগ্রেট করবে, চলে যাবে। হ্যাঁ, আর ভ্যাপর ফেজে মোর ভোলাটাইল গুলো দ্রুত থেকে যাবে, কারণ মোর ভোলাটাইল হ্যাজ এ মোর টেন্ডেন্সি টু এসকেপ, তার ভোলাটিলিটি বেশি, তো তাই না? তাহলে ভ্যাপর ফেজটা আরো কনসেন্ট্রেটেড হবে ইন মোর ভোলাটাইলে, আর লেস ভোলাটাইলটা কনসেন্ট্রেটেড হবে ইন লেস ভোলাটাইলে। ওকে, আবার এখানে যাও, B2 যাচ্ছে, B2 যাচ্ছে, এখানে দুটো B1 এর প্রেসার ও B2 এর প্রেসারও সেম। তাহলে আমি যদি এখানে একটা ফেস ক্রিয়েশন চাই, লিকুইড ভ্যাপর ফেস ইকুইলিব্রিয়াম চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা টেম্পারেচারকে কমাতে হবে। তাহলে এটা যাচ্ছে হাই প্রেসার একটা নির্দিষ্ট প্রেসার নিয়ে, বাট হায়ার টেম্পারেচারে, এখানে যাওয়ার পর সেম প্রেসার, বাট এখানে টেম্পারেচারটা কম থাকবে। তাহলে কি হবে, এই পরিবেশটা উইল বি ফেভারেবল ফর ফেস ক্রিয়েশন, কনডেনসেশনের জন্য। তাহলে এখানে যে কনডেনসেশনটা হলো, এই কনডেনসেশনে তোমার এখান থেকে B2 থেকে লেস ভোলাটাইল গুলো দ্রুত কনডেন্স হয়ে যাবে, কনডেন্স লিকুইফাই করে লিকুইড ফেজে চলে গেল। আর মোল ভোলাটাইল গুলো বলবে না, আমরা কনডেনসেশন যাব না, তারা কি করবে, তারা ওই ব্যাফর ফেজে অবস্থা থেকে যাবে। তাহলে ব্যাফর ফেজটা কি হবে, কনসেন্ট্রেটেড হবে মোর ভোলাটাইল কম্পোনেন্টে, আর লিকুইড ফেজটা কনসেন্ট্রেটেড হবে লেস ভোলাটাইল কম্পোনেন্টে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো নিচে দিকে যখন যাচ্ছে, এই L3 সে এখানে গেলাম, এখানে L3 গেল, লিকুইডটা প্রেসার সেম, লিকুইডে যাচ্ছে, তাহলে তুমি ফেস ক্রিয়েশন চাও, তাহলে এখানে একটু হিট আপ করতে হবে। তাহলে এই B4 T4 অবশ্যই T3 থেকে বেশি হতে হবে, T3 থেকে T4টা বেশি। এখানে লিকুইড দিচ্ছি, এখানে টেম্পারেচারটা বেশি, প্রেসার সেম, টেম্পারেচার বেশি, তাহলে ভ্যাপোরাইজেশন হলো। ভ্যাপোরাইজেশন হওয়ার পরে এই যে এখানে হলো, এখানে কি হবে, মোর ভোলাটাইল কম্পোনেন্ট গুলো বেশি পরিমাণে চলে আসবে। আর এখানে যে লিকুইড যেটা থেকে গেল, সেই লিকুইড L3, সেখানে লেস ভোলাটাইল কম্পোনেন্ট গুলো বেশি পরিমাণে থেকে যাবে, তাই না? তাহলে এটা কনসেন্ট্রেটেড হলো ইন লেস ভোলাটাইল কম্পোনেন্ট, আর B4 কনসেন্ট্রেটেড হলো ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট, এই যে এখানে যে ভ্যাপোরাইজেশন ঘটলো তার মাধ্যমে। ওকে, সো একইভাবে দেখো, তাহলে আমরা কি করতে পারলাম, এখানে হচ্ছে সবগুলা যে স্টেজ ক্যাসকেড ফ্লাশ, হ্যাঁ, প্রত্যেকটা ফ্লাশ চেম্বারকে আমি সেম প্রেসারে রেখেছি, বাট ডিফারেন্ট টেম্পারেচার মেনটেন করে আমি এই ফেস ক্রিয়েশন গুলো সুযোগ করে দিয়েছি। ওকে, ভ্যাপোরাইজেশন হচ্ছে এখানে, এখানে কনডেনসেশন। ফেস ক্রিয়েশনটা হচ্ছে থ্রু আউট দ্য চেঞ্জ অর ভেরিয়েশন ইন টেম্পারেচার। এখন তাহলে বলতে পারো, তাহলে তো টেম্পারেচার একটা ভেরিয়েশন হয়। হ্যাঁ, টেম্পারেচারের ভেরিয়েশনটা আমরা খুব ইজিলি করতে পারি। হ্যাঁ, এটা লেস কস্টলি, এটা খুব এক্সপেন্সিভ না কম্পেয়ার টু দ্য প্রেশারাইজিং। প্রেশার চেঞ্জটা এটা একটা কমপ্লিকেটেড, রিস্ক ইনভলভ করে, আর হচ্ছে তোমার কি হয়, ওখানে হচ্ছে তোমার এক্সপেন্সিভ বা কস্টলি হয়। আর হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার ইজ ইজিয়ার টু অ্যাচিভ। ওকে, সো এই কারণে আমরা কি করলাম, এখানে সবগুলো কনস্ট্যান্ট প্রেশারে রেখে আমরা ভেরিয়েবল টেম্পারেচারে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয়, কেন আমি হুইচ ওয়ান ইজ মোর প্রেফারেবল, এইটা এই যে ভেরিয়েশন ইন টেম্পারেচার ইজ মোর প্রেফারেবল দেন টু ইজ দেন হচ্ছে তোমার ভেরিয়েবল প্রেশার। কেন কেন এটা আমরা কেন চুজ করি, ওইটা না করে এই যে আগেরটা যেটা ভেরিয়েবল প্রেশারে ছিল ওটা না করে? হ্যাঁ, তাহলে এখানে বলবো হচ্ছে ওই যে প্রেশারের ইজ মোর, এটা আর একটু কমপ্লিকেটেড সিস্টেমটা, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে কস্টলি, আবার রিস্কও বেশি, আর আমরা ইজিলি
এটা কম খরচ করে, রিস্ক ইনভলভমেন্টও খুব কম, রিস্ক এখানে কম আছে, এটা আমি অ্যাচিভ করতে পারি। তাহলে এখন দেখো, তাহলে এইটার সুবিধা অসুবিধাগুলো কি কি, এখান থেকে আমি কেন এখানে আসলাম বলতো? এখানে আরো নতুন কিছু বিষয় রয়েছে, রিফ্লাক্স, বয়েল আপ। রিফ্লাক্স দেখতে পাচ্ছ, এটা কি? বয়েল আপ এটা কি? রিসাইকেল এটা কি? এই দুটার সাথে এগুলো কি? দেখো, তাহলে এখান থেকে এখানে আসার মূল যে পার্থক্যটা আছে, দেখো সবগুলো কিন্তু এক, সবকিছু এক, সবকিছু এক। ডিফারেন্সটা কি? এই যে এখানে যে B1, এখানে আমরা একটা পরিবর্তন করেছি। হ্যাঁ, এখানে দেখো, এখানে কি করেছি, এই যে B1 যাচ্ছে, এখানে একটা আরেকটা এখানে ফাংশনিং হচ্ছে, আরেকটা অপারেশন হচ্ছে এখানে, এখানে হয়ে এই যে B1 যাচ্ছে, এখানে দেখো এ তো ব্যাফরের মধ্যে তোমার ল্যাটেন্ট হিট রয়েছে। হ্যাঁ, তাহলে এর মধ্যে অনেক হিট। আমরা তো সাধারণত ব্যাফরকে স্টোরেজ করি না। আমরা ব্যাফরগুলোকে যদি কোনো স্টোরেজ করতে চাই, তাহলে ওটা এক সময় কি হবে, ওখানে যে হিট লস করে কনডেন্সড হয়ে লিকুইড ফর্মে থেকে যাবে। তাহলে স্টোরেজগুলো সাধারণত আমরা ব্যাফর ফর্মে করি না, কারণ এর তো এনথালপি কন্টেন্ট বেশি, এনার্জি লস হবে। তাহলে এই কারণে এখান থেকে প্রোডাক্টটা হচ্ছে এটা ব্যাফর, এটা একটা অসুবিধা। হ্যাঁ, আমরা স্টোরেজ ট্রান্সপোর্টেশনের জন্য, হ্যাঁ, আমরা একটা ব্যাফরকে আমরা ট্রান্সপোর্ট করতে পারি একটা সিস্টেমের মধ্যে, একটা ফ্যাসিলিটির মধ্যে, একটা প্ল্যান্টের মধ্যে। এখন এটাকে আমরা যদি প্রোডাক্ট হিসেবে সেল করতে চাই, হ্যাঁ, সাধারণত করি না, কারণ প্রোডাক্ট হিসেবে সেল করতে হলে তার হিট রিকভারিটা ধরে রাখার জন্য ইনসুলেশন লাগবে, নানা প্রকারের হিট লস হবে, সবগুলোর বিষয়ে একটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে। সো এই প্রোডাক্টটাকে আমরা লিকুইড ফর্মে সেল করি। কিভাবে? এটাকে লিকুইডে কনভার্ট করতে হবে। তো এই কারণে দেখো কি করা হয়, এই যে আরেকটা নতুন, এটাকে বলা হচ্ছে রিফ্লাক্স। রিফ্লাক্স, হ্যাঁ, এখানে কি করছি আমরা, এখানে একটা কনডেনসেশন করা হয়। এখানে এটা আবার দুই ধরনের, পার্শিয়াল কনডেনসেশন, টোটাল কনডেনসেশন। হ্যাঁ, তো আপাতত আমরা টোটাল কনডেনসেশন তোমাকে বলে বুঝিয়ে নিচ্ছি প্রথমে। টোটাল কনডেনসেশন মানে কি, এই যে ব্যাপারটা দিচ্ছ, ব্যাপারটা একটা কনডেন্সারের মধ্যে দিয়ে যাবে, আর ব্যাপারটা ফুললি কনডেন্সড টু উইল বি ফুললি কনডেন্সড টু হচ্ছে তোমার লিকুইড থ্রু আউট দ্য হিট রিজেকশন। ল্যাটেন্ট হিট ছেড়ে দিয়ে, ল্যাটেন্ট হিট তো অনেক বেশি, তাই না, পরিমাণগতভাবে অনেক বেশি। এটাকে আমি, এই হিটটাকে আমি অন্য একটা ভালো কাজে ব্যবহার করতে পারবো, তার কাছে হিট রিকভারিটা হয়ে গেল। তাহলে এটা নর্মাল কন্ডিশন, টেম্পারেচার কন্ডিশনে এটা হচ্ছে তোমার লিকুইড ফর্মে চলে আসলো, মোর কনসেন্ট্রেটেড প্রোডাক্টে। কিন্তু এখন তুমি এটাকে নিয়ে একটা স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করতে পারবা, সেখান থেকে তুমি সেল ডেলিভারি দিতে পারবা, তাই না? তাহলে এর মধ্যে এনার্জি কন্টেন্টটা কিন্তু আমি রিকভার করে ফেললাম, এনার্জিটাকে, যে তোমার ব্যাফর যে ল্যাটেন্ট হিট হাই থাকে, ওটাকে আমি এই কনডেনসেশন প্রক্রিয়া হিটটাকে রিমুভ করে লিকুইডে কনভার্ট করে এখন আমি এটা স্টোরেজ ট্যাঙ্কে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে এই যে রিফ্লাক্স, এখানে একটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে, তাহলে আমি হিটকে রিকভার করলাম, রিফ্লাক্সের চিন্তাটা কেন আসলো, এই যে এখান থেকে যে পরিবর্তনটা করলাম আমি, কেন আসলে, একটা হচ্ছে হিট রিকভার করার জন্য, আরেকটা হচ্ছে আবার একটা হচ্ছে স্টোরেজকে আর একটু মোর কনভিনিয়েন্ট ইজিয়ার করার জন্য। ওকে, দুই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই যে এই স্টেজটা দেখো, এই স্টেজের মধ্যে যে ফেস ক্রিয়েশনটা হচ্ছে কিভাবে, তো এই যে বি সেম প্রেসারে যাচ্ছে বাট লোয়ার টেম্পারেচারে যাওয়ার পর এখানে ফেস ক্রিয়েশন হচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস করতে পারি, হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এই যে তোমার রিফ্লাক্স এখন কাকে বলে আগে সেটা বুঝিয়ে বলি। রিফ্লাক্স হচ্ছে এই যে তুমি যে ব্যাপার প্রোডাক্টটা গেল, সেটাকে কনডেন্স করলা, হ্যাঁ, কনডেন্স করে একটা অংশ তুমি ডেলিভারি দিলা, তোমার ট্রান্সফার করে স্টোরেজে পাঠিয়ে দিলা, আরেকটা অংশ অনেক সময় আমি এই যে ব্যাক করে তোমার এই প্রোডাক্টটা ফিড হিসেবে দিয়ে দিই। এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেজে তোমার ফিড করে যাচ্ছে, আবার যাচ্ছে, দুইটা করে ফিড। এখানে কি যাচ্ছে, একটা ব্যাপার যাচ্ছে, আবার একটা লিকুইড আসতেছে, তাই না? আর এই স্টেজে কি হলো, এই স্টেজে কিন্তু তোমার একটাই, এখান থেকে এখানে যাচ্ছে, আস্তে আস্তে কিছু এর আগে কিন্তু আসে না, এইখানে শুধু এখানে যাচ্ছে। এখানে দেখো, এখানে যাচ্ছিল ব্যাফর যাচ্ছে, আবার লিকুইড আসতেছে, দুইটা ফিট। আর এখানে কি, শুধু ব্যাফর যাচ্ছে, লিকুইড কিন্তু এখানে নাই, এখান থেকে লিকুইড কোনো ফিড নাই। হ্যাঁ, তো এই স্টেজটা একটু লেস লোড ইন ফ্লোতে থাকে, তো আমরা চাই ইকুয়াল একটা লোড। তো এখানে দেখো, এই যে আমি এটাকে রিফ্লাক্সটা কেন নিয়ে আসলাম, এই রিফ্লাক্সকে নিয়ে আসার আরেকটা কারণ হচ্ছে, আমি এখানে একটু ম্যাস ট্রান্সফারটাকে এনহ্যান্স করতে চাচ্ছি থ্রু আউট আরেকটা ফিড দিয়ে। দেখো, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ব্যাফর ফিড ছিল, লিকুইড ফিড, ব্যাফর ফিড, লিকুইড ফিড, ব্যাফর ফিড, লিকুইড ফিড। এখানে নাই, কিন্তু এখানে আস্তে আস্তে একটা লিকুইড ফিড আসলো, ব্যাপার চলে গেলো, লিকুইড চলে গেলো, এখানে কিন্তু একটা, আবার ঠিক এখানে একটা, এই যে তোমার কি ছিল, একটা ব্যাফর ফিড আসলো,
এটা কনডেনসেশনের মাধ্যমে দুইটা ফিড হয়ে গেল। হ্যাঁ, সো এখানে আমি কি করব, আমিও চাই এই প্রত্যেকটা স্টেজের মতো ইন্টারমিডিয়েট স্টেজের মতো এখানেও একটা ব্যাপর একটা লিকুইড থাক। সো ব্যাপর আসতেছে আবার সাথে একটা লিকুইড আসতেছে, দুইটার মধ্যে একটা একটা এখানে কিন্তু ম্যাস ট্রান্সফারটাও তোমার ইনডিউস হয়। আর হচ্ছে ফ্লো লোডটাও তোমার আরেকটু আমি ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, ফ্লো লোডটাও ইমপ্রুভ করতে পারি। কাজে আমি চাবো সবগুলো একটা মোটামুটি ভালো একটা রিজনেবল কম্পারেবল ফ্লো লোডের মধ্যে থাকুক। সো তাহলে এই যে রিফ্লাক্স কাকে বলে, প্রথম হচ্ছে এই যে এল নট, এখান থেকে যে টপ স্টেজের যে ব্যাপারটা, ওই ব্যাপারটাকে আমি কনডেন্স করলাম, কনডেন্স করে এক কনডেন্সড লিকুইডের একটা অংশ আমি ডেলিভারি দিচ্ছি ডি হিসাবে, এটাকে ডিস্টিলেট প্রোডাক্ট বলা হয়, ডিস্টিলেট। আর একটা অংশকে এটাকে স্প্লিট করে আরেকটা অংশ। সো এখানে কিন্তু V1 ফ্লো রেট দিয়ে চিন্তা করো, V1 ইকুয়ালস টু হবে কি মেটাল ব্যালেন্স L D প্লাস L নট। ওকে, V1 ইকুয়ালস টু D প্লাস L নট। তাহলে আমি এই যে L নট, এই L নটকে বলছি হচ্ছে রিফ্লাক্স। ওকে, আবার দেখো বয়েল আপটা কি, বয়েল আপটা হচ্ছে এই যে এখান থেকে লিকুইড প্রোডাক্টটা বের হলো, লিকুইড প্রোডাক্ট এখান থেকে লিকুইড প্রোডাক্টটা ডাইরেক্ট চলে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু লিকুইড আসতেছে আর কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তো এখানকার ম্যাস ট্রান্সফারটা নট এখানকার ইকুইভ্যালেন্ট, আমি চাই সবগুলো সিমিলার হোক। এই কারণে কি করলাম, এই লিকুইডকে একটা বয়লারের মধ্যে দিয়ে যাচ্ছে, এই লিকুইডকে একটি বয়লারের মধ্যে দিয়ে যাচ্ছে, বয়লারের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমি কি করছি, এখানে পার্শিয়াল রিবয়লার আছে, পার্শিয়াল দেখেন লিকুইড, এই পার্শিয়াল রিবয়লারে একটা লিকুইড ফেজ যাচ্ছে, আর যে ব্যাফর ফিড ক্রিয়েট হয়ে এই B6 এখানে আমি একটা ফিড দিচ্ছি। তাহলে এখানে দেখো L3 ছিল, B5 ছিল, এখানেও L4 B6 দুইটা ফেজ আসলো, ওখানে এনহ্যান্সড ম্যাস ট্রান্সফার হবে, সেপারেশন হবে। তাহলে প্রথম কোশ্চেন চলে আসে, রিফ্লাক্স এবং বয়েল আপ কি? এক, এই L নট হচ্ছে রিফ্লাক্স আর B6 হচ্ছে বয়েল আপ, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কেন আমরা এটাকে রিফ্লাক্স বয়েল আপকে নিয়ে আসতেছি, রিফ্লাক্স এবং বয়েল আপকে নিয়ে আসার, হ্যাঁ, এর পরের স্লাইডে আমি ভালো করে তোমরা আরেকটু বুঝবা এটা। আমি এই স্লাইডে আজকে শেষ করছি। এটা আরেকটা রিফ্লাক্সের উদ্দেশ্য হচ্ছে, আরেকটা হচ্ছে তুমি এই যে রিফ্লাক্স তুমি এখান থেকে ল্যাটেন্ট হিটকে করছো, আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি ম্যাস ট্রান্সফারকে এনহ্যান্স করছো, রিফ্লাক্স দিয়ে এই স্টেজে ম্যাস ট্রান্সফার আরো এনহ্যান্স হচ্ছে। 3 নাম্বার হচ্ছে তুমি এই যে এখানে যে ফ্লো রেট, লিকুইড ফ্লো রেটকে তুমি কন্ট্রোল করতে পারছো, তুমি ডিজিয়ার্ড এইখানকে এই যে তুমি এই এল নটকে টিউন করে করে এই বিভিন্ন স্টেজের ফ্লো রেটকে তুমি ফ্লো রেটের উপর একটা কমান্ড এস্টাবলিশ করতে পারছো। ওকে, দিস ইজ এ প্রভিশন। হ্যাঁ, এখানে ফ্লো রেটের সাথে কিছু তুমি এইখানে বাড়িয়ে কমিয়ে এই এল নটকেও চেঞ্জ করতে পারো, L2 কে চেঞ্জ করতে পারো, L3 কে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে এই রিফ্লাক্সের মাধ্যমে আমি ইন্টারনাল যে তোমার ফ্লো অফ লিকুইড, এটার উপর তোমার একটা কমান্ড চলে আসে, তোমার একটা নিয়ন্ত্রণ কন্ট্রোল চলে আসে। আবার বয়েল আপের যে B3 তৈরি হচ্ছে, এই B3 এর মাধ্যমে এই যে ইন্টারনাল ভ্যাপর ফ্লো রেট, তার উপর তোমার একটা নিয়ন্ত্রণ চলে আসতেছে। তাহলে আমি যদি সামারাইজ করি, হিট রিকভারি, এনহ্যান্স মাস ট্রান্সফার, হ্যাঁ, এনহ্যান্স মাস ট্রান্সফার, কন্ট্রোল ওভার ইন্টারনাল ফ্লো রেট, এগুলা রিফ্লাক্স এবং বয়েল আপ দিয়ে করা যায়। কম্প্যারিজন উইথ রিফ্লাক্সের সাথে রিসাইকেলের সাথে তুলনাটা কি, আমরা রিসাইকেলটা কি হতো, রিসাইকেলটা হচ্ছে ওটা ব্যাক করা হতো একবার ফিড স্টেজে, মনে আছে ম্যাটেরিয়াল ব্যালেন্সের মধ্যে কি করছো, যে রিসাইকেল ওই যে কম্পোনেন্টটা তুমি একবার ফিড স্টেজে ডেলিভারি দিচ্ছ, আর এখানে কিন্তু ফিড স্টেজে না, একবার ক্লোজেস্ট নিয়ারেস্ট স্টেজে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে রিসাইকেল, রিফ্লাক্স, বয়েল আপ এগুলো কিন্তু এক না, রিফ্লাক্স এবং বয়েল আপ এগুলো মোর আরেকটু, আর তোমার দিস ইজ আরো এর মাধ্যমে আরো বেশি কিছু তুমি করতে পারবা, হ্যাঁ, দেন রিসাইকেল। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আরো কিছু উদ্দেশ্য রয়েছে, এগুলো আমি এই নেক্সট স্লাইডের মধ্যে ওগুলো বলবো, এখন এটা বলে শেষ করা যাবে না। সো আমরা আপাতত এইখানে এই পর্যন্ত আসলাম, চ্যাপ্টার স্লাইড 4 রিফ্লাক্স কি, রিফ্লাক্সের আরো কিছু ভালো উদাহরণ, আরেকটা কারণ আছে যেটা আমি বলি নাই, সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে বলবো। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। একইভাবে আজকে লেকচার আমি আপলোড করব, তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা সেখানে কোশ্চেনগুলো পোস্ট করবা, আমি পরবর্তী ক্লাসের মধ্যে সেগুলো বলবো।
বাট এটা বলি আনফরচুনেটলি তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সের যে মিস হয়ে যায় সেটাই তোমরা বলো, কোনো ধরনের কোশ্চেন করো না। সো বলে নিচ্ছি, আবারও বলে নিচ্ছি, টার্ম বা ক্লাস চলাকালীন সময়ে তোমরা চেষ্টা করো কন্টেন্টগুলো ভালো করে পড়ে বুঝে ফেলার জন্য। এটা না হলে কিন্তু এটা তোমাদের জন্যই ভালো। এটা একটা স্যার খুব ভালো মানের। হ্যাঁ বলো স্যার, লাস্ট স্লাইডটা একটু বের করবেন। কিন্তু স্লাইডে যেতে হচ্ছে, দাঁড়াও যাচ্ছি। এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। বলো। স্যার এইখানে রিফ্লাক্সের কন্টেন্টটা ঠিক মতো বুঝতে পারছি, কিন্তু স্যার এই যে বয়েল আপের যে জিনিসটা, হ্যাঁ বয়েল আপ করার জন্য স্যার এক্সট্রা আমাদের হিট লাগতেছে। প্লাস স্যার এই যে L5 যেটা আছে, এটা অলরেডি আমরা লেস ভোলেটাইল যে কম্পোনেন্ট, হুম, ওইটারে অলরেডি অনেকটা সেপারেট করে হ্যাঁ ফেলছি। তো এখন এক্সট্রা আবার হিট দিতে হচ্ছে, আবার লেস ভোলেটাইল কম্পোনেন্টটাও আবার স্যার V6 এর মধ্যে চলে যাবে। হ্যাঁ। তো তাহলে স্যার এটা আমাদের জন্য লস না? না, কারণ হচ্ছে কি, তুমি এটার মাধ্যমে, হ্যাঁ এটা এই কারণে আমি আরেকটা কথা বলি নাই, ওটা তোমরা নেক্সট ক্লাসের মধ্যে বলবে। এই যে ইন্টারমিডিয়েট হিটিং কুলিং গুলো আছে না, এই যে এখানে একটা কি আছে, এখানে একটা কুলার আছে, হ্যাঁ হিট লস করতেছে, এখানে আবার হিটিং আছে। ইন্টারমিডিয়েট হিটিং কুলিং গুলো আমরা সব ওমিট করে দেবো এখান থেকে। হ্যাঁ, এখান দিয়ে ওভারঅল যে টোটাল হিটিংটা হবে এখানে, টোটাল কুলিংটা হবে এখানে, বুঝছো? আর এটা আরো কনসেন্ট্রেটেড। এল এল যে 5, L5টা এই স্টেজের মধ্যে আসলে L6 যে হবে, এটাকে আমরা বি বলছি, বটম প্রোডাক্ট, আর ডি হচ্ছে ডিস্টিল প্রোডাক্ট। এই বিটা আরো এনহ্যান্সড হবে। আমরা তো এটাকে আরো কনসেন্ট্রেট করতে চাই। বি আরো এনহ্যান্সড হবে, কনসেন্ট্রেটেড হবে ইন মোর লেস ভোলাটাইল কম্পোনেন্টে। হ্যাঁ, আর স্যার ডি এইখানেও যদি আমি পার্শিয়াল কন্ডেন্সার ইউজ করি, তাহলে এটা আরো একটু কনসেন্ট্রেটেড হবে। প্র্যাকটিস হচ্ছে এটাকে আমরা টোটাল কন্ডেন্সার হিসেবে ইউজ করি, আর এখানে হচ্ছে পার্শিয়াল বয়লার রিবলার হিসেবে ইউজ করি। এইটা ইট অলসো অ্যাক্ট এস এ ইকুইলিব্রিয়াম স্টেজ। এই যে এগুলা এখানে যে সেপারেশন হচ্ছে, আমরা জাস্ট রিগুলার দিয়ে এরকম আরো সেপারেশন করে থাকি, আরেকটা স্টেজ সেপারেশন হয় থাকে। ওকে, সো এগুলা আমি এই কারণে নেক্সট স্লাইডে যখন আমি আলোচনা করব, তখন ফুল ফুল সিনারিও সবগুলাকে আমরা কম্বাইন করে। তোমার কি নেক্সট স্লাইড আসতেছে না কেন? এই যে নেক্সট স্লাইডে দেখো, এই যে এগুলো আমি কিন্তু এখানে আর আলাদা আলাদা কোনো হিটার, এই যে এখানে ছিল, এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে কুলার হিটার, আলাদা একটা কুলার আলাদা একটা হিটার, আলাদা একটা কুলার আলাদা একটা হিটার, আলাদা একটা কুলার আলাদা হিটার। সো এখানে আমি কিন্তু হিটিং কুলিং গুলাকে আলাদা আলাদা করছি, অনেকগুলো হিটার কুলার লাগতেছে। হ্যাঁ, আমরা ওগুলার করবো না। এরপরের ধাপ যেটা, এগুলাকে আমরা নিজেরা হিট এক্সচেঞ্জ, এগুলার মধ্যে ইন্টার হিট এক্সচেঞ্জ করবো, হিট এক্সচেঞ্জ ইন্টারমিডিয়েট হিট এক্সচেঞ্জ হবে। এখানে আলাদা কোনো হিটার কুলার আর নেই। ওকে, সো মেইন এখানে একটা থাকবে, যেটা কন্ডেন্সার থাকবে একটা, আর এখানে একটা বয়লার থাকবে, রিবয়লার। যত ধরনের হিট লাগবে, টোটাল হিট রিকোয়ারমেন্ট আমি এর মাধ্যমে দিব। এখানে টোটাল কন্ডেনসেশন রিকোয়ারমেন্ট আমি এখানে করবো। ওকে, তাহলে এগুলো কিন্তু ওমিট হয়ে যাবে, ওইটা নেক্সট ক্লাসের মধ্যে আসবে। থ্যাংক ইউ। আচ্ছা তোমরা, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়েছো, আরো কারো বাকি থাকলে এখন যেহেতু আমি রেকর্ড বন্ধ করলে কিন্তু সেগুলো আর আসবে না। আচ্ছা স্যার আমি রোল 35 ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে লাস্ট মোমেন্টে। হ্যাঁ, তাহলেও এখানে পোস্ট করে দিতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে আমি এখানে রেকর্ড বন্ধ করলাম। আর তোমরা যেটা করবা, হ্যাঁ তোমাদের যে বিষয়টা, তোমাদের কোনো পার্টিসিপেশন পাচ্ছি না আমি। ক্লাসগুলো আসলে কি হয় না হয়, এই অনলাইন সিস্টেম নিয়ে যে কতটুকু একটা ইয়ের মধ্যে ক্লাস, ইন পার্সন ক্লাসের মধ্যে এখানে যে কত কিছু আমি ড্রয়িং করি, বোর্ড গুলার মধ্যে সবকিছু ভরে যায় আঁকাআঁকি করতে করতে, ওগুলো তো আর মিনিংলেস না। এখানে কি কারসর দিয়ে দেখানো দেখানো অনেক কিছু বলা যায় না, দেখানো যায় না, এই করা যায় না। এনিওয়ে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একটু অ্যাক্টিভ যদি না হোক, তাহলে কিন্তু এই কোর্স গুলার একবারে জাস্ট কিছুই হচ্ছে না। তো তোমাদের একটু কনসেন্ট্রেট করো। এখানে যে কোশ্চেন, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট এই যে একটু আগে যে কোশ্চেনটা হলো, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এইরকম একটু আলোচনা হবে, ও ক্লাসের মাঝেও যদি করো সেগুলো করতে পারো। হ্যাঁ, সেগুলো আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম করি, সেগুলো করার চেষ্টা করো। বিকজ ইট ইজ এ শেয়ারিং অফ নলেজ। বিষয়টা এরকম নয় যে একটা আলোচনার মাধ্যমে অনেক কিছু হয়তো চলে আসবে। আমি জাস্ট একবার বলে গেলাম, অনেক কিছু তো হয়তো পরে হবে না, এই জিনিসটা বললে ভালো হতো, ওই জিনিসটা বললে ভালো হতো। বাট এটা যদি ইন্টারেক্টিভ কোনো থাকে, তোমাদের মনে কোশ্চেন থাকে, ওগুলো আসলে একটা থেকে আরেকটা অনেক কোশ্চেন চলে আসে, ওটাকে আরো ডিসকাশনের নতুন নতুন ডিরেকশনও পাওয়া যায়। ওকে, ভালো থাকো। নেক্সট উইক শনিবার তোমাদের সাথে দেখা হচ্ছে একই সময়। সবাই সুস্থ ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার।